সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ভারতীয় পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে দু একটি কথা কিন্তু আমাদের একটু জেনে নেওয়া দরকার। যদি পরীক্ষায় ভারতীয় পার্লামেন্টের গঠন বাদে শুধু ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আসে, তবে গঠন পার্টটা বাদ দিয়ে তোমরা পরের অংশটা লিখবে। আর যদি গঠন, ক্ষমতা ও কার্যাবলী থাকে, তাহলে ক্ষমতা ও কার্যাবলী আমি এখানে যে 10টি পয়েন্ট আলোচনা করব তার থেকে 6-7টি পয়েন্ট লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে এবং তার পাশাপাশি কিন্তু ভিডিওটি আমি বুঝিয়েও দেব। এই ভিডিওটি 12-এর সাথে সাথে বিএ মেজর এবং মাইনর ক্লাসের জন্যও কিন্তু উপযোগী হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভারতীয় পার্লামেন্টের গঠন। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ। সংবিধানের 79 নং ধারা অনুসারে রাজ্যসভা, লোকসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। রাজ্যসভার গঠন। সংবিধানের 80 নং ধারা অনুসারে অনধিক বা সর্বাধিক 250 জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হবে। এদের মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে থাকেন, অর্থাৎ 12 জন সদস্য নির্বাচনের দ্বারা আসবে না। এই 12 জন সদস্যকে রাষ্ট্রপতি চুজ করবেন, মনোনীত করবেন। তবে এই ব্যক্তিরা সাহিত্য, বিজ্ঞান, চারুকলা ও সমাজ সেবায় পারদর্শী হবে। অর্থাৎ এই 12 জন ব্যক্তি কিন্তু যেমন তেমন ব্যক্তি হবে না, তারা খুব ভালো সমাজে জনপ্রিয় ব্যক্তি হবেন। বাকি 238 জন সদস্য ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসবেন। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 245। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হয়? প্রার্থীকে ভারতের নাগরিক হতে হয়, তার বয়স কমপক্ষে 30 বছর হতে হয়, পার্লামেন্ট কর্তৃক বা পার্লামেন্ট দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতার অধিকারী হতে হয়। আরও একটু তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে রাজ্যসভা সেটা কিন্তু একটা স্থায়ী কক্ষ এবং এই রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। যেহেতু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, তাই এখানে প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন, আবার 1/3 সদস্য নতুন করে যোগদানও করেন। লোকসভার গঠন। পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভা অনধিক বা সর্বাধিক 550 জন সদস্য নিয়ে গঠিত হয়। এখানে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমি তো বইতে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক 552 পড়েছি, ওটা কিন্তু এখন ঠিক নয়। অর্থাৎ 2019 সালের 104তম সংবিধান সংশোধনে লোকসভায় 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করার কথা ছিল, সেই বিধানটি কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। চলো আমরা আবার নোটে ফিরে আসি। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা 543। এদের মধ্যে 530 জন সদস্য অঙ্গরাজ্যগুলি থেকে এবং 13 জন সদস্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে 5 বছরের জন্য নির্বাচিত হন। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। লোকসভার সদস্য হতে গেলে ব্যক্তিকে ভারতীয় হতে হয়, তাকে 25 বছর বয়স্ক হতে হয়, যে কোনো একটি কেন্দ্রের ভোটার হতে হয় এবং পার্লামেন্ট প্রার্থী হিসাবে যে যোগ্যতা নির্ধারণ করে দেয়, সেই যোগ্যতার কিন্তু তাকে অধিকারী হতে হয়। এবার আমরা জানবো পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় পার্লামেন্টের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। সংবিধানের 75-এর 3 নং ধারা, 265 নং ধারা, 266 নং ধারা প্রভৃতি ধারায় কিন্তু পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে। আমরা এক এক করে 10টি ক্ষমতা ও কার্যাবলী দেখে নেব। প্রথম, আইন প্রণয়ন করা। আইন প্রণয়ন পার্লামেন্টের কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব। সংবিধান অনুসারে সংসদ কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা, এই 3টি তালিকার মধ্যে কেন্দ্রীয় তালিকা ও যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। আমরা জানি যে 3টি তালিকা আছে, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এই কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা কি? অর্থাৎ কেন্দ্রীয় সরকার কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে সেই বিষয়ে যে তালিকা হয় তা হলো কেন্দ্রীয় তালিকা। রাজ্য তালিকা কি? রাজ্য সরকার কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে তার যে তালিকা, সেটা হচ্ছে রাজ্য তালিকা। আবার যুগ্ম তালিকা বলতে সেই সমস্ত বিষয়কে বোঝায় যার উপর কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই আইন প্রণয়ন করতে পারে। তবে সংসদ কয়েকটি ক্ষেত্রে আবার রাজ্য তালিকাভুক্ত বিষয়েও কিন্তু আইন প্রণয়ন করতে পারে। যেমন এ, দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে, বি, রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে, সি, রাজ্যসভার 2/3 সদস্য অনুরোধ করলে, কিংবা ডি, একাধিক রাজ্য তাদের জন্য রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়নের অনুরোধ জানালে। 2, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ। শাসন বিভাগ তাদের কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী থাকে। অর্থাৎ শাসন বিভাগ কি করলেন বা কি করলেন না তার জন্য কিন্তু পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়। পার্লামেন্টের আস্থা মানে বিশ্বাস হারালে মন্ত্রিসভাকেও কিন্তু সরে যেতে হয়। প্রস্তাব উত্থাপন,
বিতর্ক, অনাস্থা প্রস্তাব ইত্যাদির মাধ্যমে পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে আমি অনাস্থা প্রস্তাবটি বুঝিয়ে দিই, বিষয়টি আরেকটু স্পষ্ট করে দেব। অনাস্থা বলতে কি বোঝানো হয়? যেখানে মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য যৌথভাবে দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। অর্থাৎ শাসন বিভাগ কি করলো বা কি করলো না, বা তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কি না, তা কিন্তু পার্লামেন্টের কাছে প্রমাণ করতে হয়, তার জন্য জবাবদিহি করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্ট কিন্তু শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। 3. অর্থ সংক্রান্ত ক্ষমতা। ভারতে অর্থ সংক্রান্ত যাবতীয় দায় দায়িত্ব পার্লামেন্টের ওপরে কিন্তু থাকে। লোকসভার অনুমোদন ছাড়া সরকার কর আরোপ, কর সংগ্রহ বা অর্থ ব্যয় করতে পারে না। এছাড়াও পার্লামেন্ট মন্ত্রীদের বেতন, ভাতা ইত্যাদি নির্ধারণ করে থাকে। 4. সংবিধান সংশোধন ক্ষমতা। ভারতের সংসদ বা পার্লামেন্ট সংবিধান সংশোধনের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন, সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয়, সংবিধান সংশোধন পদ্ধতি প্রভৃতি কয়েকটি ক্ষেত্র ছাড়া সমস্ত ক্ষেত্রে সংসদের দুটি কক্ষ এক্ষেত্রে সমান ক্ষমতা ভোগ করে। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্টের সদস্যগণ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে নির্বাচিত করেন এবং তাদের সরিয়ে দিতে পারেন। বিচার ক্ষমতা। পার্লামেন্ট বেশ কয়েকটি ক্ষেত্রে বিচার সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকে। এগুলি কি? সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার করে সংসদ। লোকসভা কোনো আদালতকে হাইকোর্টের পর্যায়ে উন্নীত করতে পারে। কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট স্থাপন করতে বা রাজ্যের যে কোনো অংশে হাইকোর্টের একটি শাখা খুলতে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনমত গঠন। সংসদের অভ্যন্তরে যেসব বিতর্ক আলোচনা হয় সে সম্পর্কে জনপ্রতিনিধিগণ তাদের নির্বাচনী এলাকায় জনগণকে অবহিত করেন বা জানান। তার ফলে এগুলি থেকে জনগণের রাজনৈতিক জ্ঞানের প্রসার ঘটে এবং এভাবেই সরকারের পক্ষে বা বিপক্ষে জনমত তৈরির কাজে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সংসদের ভেতরে, পার্লামেন্টের ভেতরে কোন বিল নিয়ে আলোচনা হলো কি হলো না, অন্য জনপ্রতিনিধিগণ কেমন কাজ করছে বা করছে না, তা কিন্তু অন্য একজন প্রতিনিধি তাদের এলাকার জনগণকে জানান। এর ফলে এগুলি থেকে জনগণের রাজনৈতিক জ্ঞানের প্রসার ঘটে এবং এভাবেই সরকারের পক্ষে বা বিপক্ষে জনমত তৈরি হয় এবং সরকার পরিবর্তন হয় বা হয় না। তো জনমত তৈরির কাজে সংসদ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্য গঠন এবং পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা। নতুন রাজ্য সৃষ্টি করতে সংসদ গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে। শুধু তাই নয়, দুই বা তার অধিক রাজ্যকে এক করতে বা অঙ্গরাজ্যের কোনো অংশকে অপর অংশের সাথে যুক্ত করতে পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জরুরি ক্ষমতা। ভারতের সংবিধান রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি সংক্রান্ত ক্ষমতা অর্পণ করেছে। এই জরুরি ক্ষমতাগুলি সংসদের উভয় কক্ষ দ্বারা অনুমোদন সাপেক্ষ। অর্থাৎ যখনই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে যাবেন তার আগে সংসদের উভয় কক্ষ থেকে অনুমোদন নিতে হবে। আবার 1978 খ্রিস্টাব্দের 44তম সংবিধান সংশোধন অনুসারে পার্লামেন্ট জরুরি অবস্থা প্রত্যাহারের উদ্দেশ্যে কোনো প্রস্তাব গ্রহণ করলে রাষ্ট্রপতি জরুরি অবস্থার প্রত্যাহার করতে বাধ্য। চলো ছোট করে একটু মূল্যায়ন দেখে নেই। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা ও কর্তৃত্ব লোকসভার হাতে কিন্তু থাকে। অর্থাৎ যেখানে প্রতিনিধিরা তর্ক বিতর্ক করে আইন প্রণয়নের দ্বারা দেশকে পরিচালনা করে, সেখানে কিন্তু প্রকৃত ক্ষমতা ও কর্তৃত্ব লোকসভার হাতে থাকে। কারণ এই সভায় প্রতিনিধিরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। কিন্তু সবশেষে একটা কথা মনে রাখা প্রয়োজন আমাদের, তত্ত্বগতভাবে বা থিওরিটিক্যালি ভারতের পার্লামেন্ট বিপুল ক্ষমতার অধিকারী হলেও কার্যক্ষেত্রে কিন্তু ক্যাবিনেটকেই মূল ক্ষমতা ভোগ করতে দেখা যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নলেজ শেয়ার করলে তোমরা জানো যে নলেজ বৃদ্ধি পায়। তাই এই চ্যানেলটি ও ভিডিওটি তোমরা একটু শেয়ার করে দিও। এর পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক দিলে আমি আরও নতুন এরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। I really appreciate your time.